নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। আপনাদের সাথে আমি ঈশিতা নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। সঞ্জয় রায়ের ফাঁসি চায় না আরজি করেন নির্যাতিতার পরিবার, রায়দান স্থগিত হাইকোর্টে। এদিকে চিকিৎসকদের গাফিলতিতে রোগীর মৃত্যু, তুলকালাম সরকারি হাসপাতালে। ওয়াকআপ নিয়ে বিরোধীদের আপত্তি উড়িয়ে এনডিএর সংশোধনীতে সিল মোহর যৌথ সংসদীয় কমিটির। মহাকুম্ভের সাধু সন্তানদের সঙ্গেই শাহী স্নান, অন্য মেজাজি অমিত শাহ। এদিকে ক্ষমতায় এলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের মুক্ত করবে বিজেপি, বক্তব্য অমিত শাহ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি সংক্রান্ত আবেদনের মামলার শুনানির শেষ রায়দান স্থগিত কলকাতা হাইকোর্ট। এই নিয়ে রাজ্যের অ্যাপিলের এখতিয়ার নিয়ে চলে বিতর্ক। সঞ্জয় রায়ের ফাঁসি চায় না আর্জি করেন নির্যাতিতার পরিবার। তাদের পক্ষে আইনজীবী শামীম আহমেদ কলকাতা হাইকোর্টে আজ এক কথা জানিয়েছেন। এইদিকে আর্জি করে চিকিৎসক ছাত্রী ধর্ষণ এবং খুনের আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে আবেদনের শুনানি আজ শেষ হয়েছে। রায়দান স্থগিত রয়েছে বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি সব্বার সিদ্দিকীর বেঞ্চে। সিবিআই এই দিন বেঞ্চের সামনে দাবি করেন যে সাজা যদি যথাযথ মনে করা না হয় তাহলে শুধুমাত্র তাদেরই হাইকোর্টে অ্যাপিল করার অধিকার রয়েছে, কারণ তারাই মামলার তদন্তকারী সংস্থা। যদিও রাজ্য সরকার যুক্তি দেয় যে কেন্দ্রীয় সংস্থা ছাড়াও তারাও ট্রায়াল কোর্টে দেওয়া সাজা সঠিক হয়নি বলে দাবি অ্যাপিল করতে পারে। এই দিন আর্জি করে নির্যাতিতার আইনজীবী সুদীপ্ত মৈত্র অভিযোগ করেন যে তাদেরকে আবেদনের কপি পাঠানো হয়নি। রাজ্যের এজি কিশোর দত্ত আদালতে বলেন, দিল্লির পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টে 417 নম্বর ধারা অনুযায়ী রাজ্যেও অ্যাপিল জানাতে পারে যদি আসামিকে বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয় অথবা নিম্ন আদালতে যে শাস্তি নির্দেশ দেওয়া হয়েছে সেটি যথাযথ মনে না হয়। তিনি বলেন, আইনে 377 ধারা অনুযায়ী কেন্দ্র তদন্ত করেছে এমন মামলা তারাই অ্যাপিল করতে পারে। তবে যদি শাস্তি উপযুক্ত বলে মনে করা না হয় তবে তারা রাজ্যের পাবলিক প্রসিকিউটরের এই ধরনের অ্যাপিলগুলিকে অনুমতি দিতে পারে। বিচারপতি দেবাংশু বাসক তখন বলে, বিএনএসএস এর 418 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি অ্যাপিল না করে একমাত্র তখনই তদন্তের অগ্রগতি স্বার্থের জন্য এমন অ্যাপিল করা যেতে পারে। যদিও রাজ্যের এজি বক্তব্য ছিল, সিবিআইকে বিশেষ ক্ষেত্রে তদন্তের অধিকার দেওয়া মানে রাজ্যের অধিকার উবে যায় না। আইন অনুযায়ী পাবলিক প্রসিকিউটরের অধিকার আছে অ্যাপিল করার জন্য। চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগকে ঘিরে অগ্নিগর্ভ মালদার সরকারি হাসপাতাল। দেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। দুপুরে খাওয়ার সময় গলায় খাবার আটকে গেছিল তিনার। অনেক চেষ্টার পরেও গলা থেকে সেই খাবার বের করতে না পেরে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেছিলেন পরিবারের লোকজন। অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভালো করে পরীক্ষা না করেই সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণতন্ত্র দিবসের বিকেল থেকে রাত পর্যন্ত উত্তপ্ত ছিল রতুয়ার 1 নম্বর ব্লকের শামসি গ্রামীণ হাসপাতাল। শেষ পর্যন্ত বিডিও এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদার মেডিকেলে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম উৎপল চক্রবর্তী, বয়স 41 বছর, বাড়ি শামসির দেশবন্ধু পাড়ায়। তিনি পেশায় ছিলেন পুরোহিত। ভালো মানুষ হিসেবে এলাকার পরিচিত লাভ করেছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল বেলা 3টে নাগাদ উৎপল চক্রবর্তী দুপুরের খাবার খেতে বসেন। সেই সময় তার মোবাইল ফোনে কেউ ফোন করেন। তিনি খাবার খেতেই ফোনে কথা বলতে শুরু করছিলেন। হঠাৎ গলায় খাবার আটকে যায় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার ইসিজি করানো হয়। রিপোর্টে দেখে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক প্রিয়াঙ্কা সরকার। পরিবার এবং স্থানীয় কয়েকজনের বক্তব্য, চিকিৎসক মৃত ঘোষণা করার পরে স্ট্রেচারে নড়াচড়া করতে দেখা যায় উৎপলকে। সেই কথা চিকিৎসককে জানানো হলে তিনি উৎপলকে অন্যত্র পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সে নিয়ে আসার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্স চলে আসে। ঠিক সেই সময় হাসপাতালে পৌঁছান রতুয়া 1 নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক রাকেশ কুমার। তিনি উৎপলকে পরীক্ষা করার পরে ফের জানিয়ে দেন তিনি মারা গেছে। তখনই উত্তেজিত হয়ে ওঠে উপস্থিত জনতা।
এদিকে সোমবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রস্তাবিত সকল সংশোধনী গ্রহণ করল সংসদের যৌথ কমিটি। পাশাপাশি বিরোধী সংসদের সমস্ত সংশোধনী বাতিল করা হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রস্তাবিত সকল সংশোধনী গ্রহণ সংসদের যৌথ কমিটির। অন্যদিকে বিরোধীদের প্রস্তাবিত সমস্ত সংশোধনী নাকচ করেছে কমিটি। বৈঠকের পরে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল সংসদের সাংবাদিকদের জানিয়েছেন, গৃহীত সংশোধনী এই বিলটিকে আরও উন্নত এবং কার্যকর করে তুলবে তার বিশ্বাস। কমিটির চেয়ারম্যান তিনি আরও বলেন, গত 6 মাসের দীর্ঘ আলোচনার পরে আমরা প্রত্যেক সদস্যের কাছে সংশোধনী চেয়েছিলাম। সোমবার কমিটির শেষ বৈঠক হয়েছিল। এই দিনে বৈঠকের মোট 44টি সংশোধনী জমা পড়ে। বিস্তারিত চর্চার পরে এর মধ্যে 14টি সংশোধনী গ্রহণ হয়েছে। গৃহীত সংশোধনীর পক্ষে 16টি এবং বিপক্ষে 10টি ভোট পড়েছে বলে চেয়ারম্যান জানান। সম্প্রতি সংসদের নিম্নকক্ষে ওয়াকফ সংশোধনের বিলটি পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। এই বিল নিয়ে সংসদে সরব হন বিরোধী সাংসদরা। তাদের বিরোধিতার পরে বিলটি খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেয় সরকার। এরপরে বিলটি নিয়ে দীর্ঘ আলোচনা শুরু হয় যৌথ সংসদীয় কমিটিতে। এই দিন যৌথ কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করেন তৃণমূল সাংসদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, সংশোধনী গ্রহণের নামে প্রহসন করা হচ্ছে, আমাদের কোনো কথাই শোনা হয়নি, স্বৈরাচারিত করছেন কমিটির চেয়ারম্যান। অন্যদিকে কংগ্রেসের সাংসদ নাসির হোসেনের অভিযোগ, বৈঠকে উপস্থিত অধিকাংশ বিরোধী সদস্য বলের বিরোধিতা করছেন, অথচ কোনো মতামতকে মান্যতা দেওয়া হয়নি। তাছাড়া বিলের ধারায় ধরে ধরে আলোচনা হয়নি বলেই জানানো হয়েছে। অবশ্য বিরোধীদের অভিযোগ খারিজ করেছেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। তার কথায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনেই এই দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উল্লেখ্য, আগামী 29 জানুয়ারি যৌথ সংসদীয় কমিটির চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে। জুনা আখড়ার সাধু সন্তদের সঙ্গে দেখা করার কথা ছিল অমিত শাহর। মুখ্যমন্ত্রী যোগী মন্ত্রীদের সঙ্গে বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান তিনি। ছিলেন মন্ত্রিসভার সদস্যরাও। কয়েকদিন বাদে মহাকুম্ভে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকুম্ভে পূর্ণ স্নান সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সপরিবারে সোমবার ত্রিবেণী সঙ্গমে পৌঁছবেন তিনি। বিমানবন্দরে অবতরণের পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের মন্ত্রিসভার কয়েকজন সদস্য শাহকে স্বাগতম জানিয়েছেন। সেখান থেকেই সরাসরি তিনি কুম্ভ মেলায় পৌঁছে যান। কুম্ভে সাধু এবং অন্য সন্ন্যাসীদের সঙ্গে স্নান করার জন্য স্টিমারে বেশ কিছুটা দূরেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় সাইবেরিয়ায় পাখিদেরকে খাওয়াতে দেখা যায় অমিত শাহকে। মহাকুম্ভে এসে স্বভাবতই বেশ উৎসাহিত দেখিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও জুনা আখড়ার আচার্য অবদেশানন্দ গিরি এবং কৈলাসানন্দ সহ একাধিক সাধু সন্ন্যাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্নানের সময় উপস্থিত ছিলেন। বৈদিক মন্ত্র জাপের সময় অমিত শাহ সঙ্গমে ডুব দেন। অমিত শাহের অভিযোগ, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার করছে এবং দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েছেন তিনি। ভোটের আগে রাজধানীতে রাজনীতি, সাধারণতন্ত্র দিবসে প্রচার বিমুখ হননি নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার আম আদমি পার্টিকে অবৈধ আদানিওয়ালা পার্টি হিসাবেও বর্ণনা করেছেন। তার অভিযোগ, দিল্লিতে 10 বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কোনো কিছুই করেননি। নরেলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ জনগণকে আম আদমি পার্টির ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানান অমিত শাহ। তিনি বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচন প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করে তোলা হবে। আগামী মাসে নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশির অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবেন তিনি। শনিবার একটি জনসভায় শাহ অভিযোগ করেছেন, আপ সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। আর রবিবার তিনি বলেন, কেজরিওয়াল কেবল ভোট পাওয়ার জন্য মিথ্যে কথা বলছেন। আপ মানে অবৈধ আমদানিওয়ালা পার্টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
কেজরিওয়ালের নেতৃত্বে আপ সরকার কেবল জনগণকে মিথ্যা বলেছে এবং দুর্নীতি করে গিয়েছে। তার কথায় পুরো দিল্লি আজ নোংরা জল সরবরাহ এবং জল জমার সঙ্গে লড়াই করছে। স্কুলগুলিও শেষ হয়ে গিয়েছে, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা নেই। গত 10 বছরে কেজরিওয়াল আপের অধীনে দিল্লির শাসন ব্যবস্থা খারাপ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের কারণে বিজেপি শাসিত রাজ্যগুলি এগিয়েছে বলেও দাবি করেন তিনি। শাহ আরও জানান, দেশের মোদীকে আশীর্বাদ করেছে এবং আস্থা রেখে টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী করেছেন। কারণ হিসেবে শাহের বক্তব্য, মোদী যা বলেন তাই করেন। অমিত শাহ আরও বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা বিজেপিকে জয়ী করবেন এবং 2 বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।